ফাইন্ডারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উমর খালিদ সহ আরও 8 জনের জামিন হলো না। তারা দীর্ঘ 5 বছর এভাবে বিচারহীন অবস্থায় কাটাচ্ছেন আর জামিনও পাচ্ছেন না। দিল্লি হাইকোর্ট এ বিষয়ে রায় দেওয়ার সময় অবশ্য বলেছে, তারা স্বীকার করেছে যে বিচারহীন এভাবে দীর্ঘদিন থাকাটা মৌলিক অধিকারের পরিপন্থী। দিল্লি হাইকোর্ট আরও বলেছেন, সাংবিধানিক আদালত চাইলে এ বন্দীদেরকে তারা মুক্তি দিতে পারত, কারণ সংবিধানের 21 নম্বর ধারায় তাদের এ অধিকার প্রাপ্য ছিল। কিন্তু সব কিছুর পর যে রেজাল্টটা হলো যে তাদের জামিন হলো না। তবে হাইকোর্ট এই যুক্তিও দিয়েছে, তাদের এটা যেমন অধিকার আছে তেমনি কোর্টেরও একটা অধিকার আছে, তারা যদি চায় জামিন নাও দিতে পারে। তাদের বক্তব্য হচ্ছে এই রায়, এই অধিকার সার্বজনীন নয়, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রমীও বটে। তার মানে তারা বলতে চাইছেন যে তারা ওমর খালিদদেরকে ব্যতিক্রমী হিসাবেই চিহ্নিত করেছেন। কিন্তু সুপ্রিম কোর্ট 2021 সালে ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সাস শেখ নজিব আলীর একটি মামলার ওখানে যা বলেছে তা এখানে ভাবার বিষয় রয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে ইউএপি এর ধারা 43D(5) মতো কঠোর বিধান সাংবিধানিক আদালতের অধীনে থাকা মৌলিক অধিকার রক্ষার ক্ষমতাকে খর্ব করতে পারে না, যেটা দিল্লি হাইকোর্ট ওমর খালিদদের ক্ষেত্রে করেছে। যে ইউএপি এর ধারায় যেহেতু তাদের মামলা চলছে, দীর্ঘদিন জামিন নাও পেতে পারে। কিন্তু 2021 সালের ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সাস শেখ নজিব আলীর যে মামলায়, সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিল তাদেরও তো ইউএপি এর ধারায় মামলা দেওয়া হয়েছিল, কিন্তু তাদের ক্ষেত্রে তারা বলেছিলেন যে না, এদের জামিন পাওয়ার অধিকার রয়েছে, এটা তাদের মৌলিক অধিকার। সুপ্রিম কোর্ট সেদিন একথাও একটা বলেছিল যে হ্যাঁ, কঠোর হতে পারে, কিছু সময় ধরে জামিন বন্দি নাও পেতে পারে, কিন্তু তারপর তাকে তো জামিন দিতেই হবে। দীর্ঘদিন এভাবে কাউকে বিনা বিচারে আটকে রাখা যায় না, বছরের পর বছর রাখা সম্ভব নয়। সম্মানিত বন্ধুগণ, আদিবাসী সমাজের উপর ডক্টরেট ডিগ্রি করা এই ব্রিলিয়েন্ট ওমর খালিদ, তেমনি শারজিল ইমাম একজন গবেষণা করা ছাত্র, তাকেও এইভাবে যে দীর্ঘ 5 বছর ধরে বিনা বিচারে আটকে রাখা হয়েছে, এটা কতটা ন্যায়সঙ্গত? এদের অপরাধটাই বা কি ছিল? তাদের নামে যে অ্যালিগেশন আনা হয়েছে, 2020 সালে দিল্লি দাঙ্গায় এই 9 জন নাকি মানুষকে প্ররোচিত করেছিল দাঙ্গার জন্য। সে সময় আদালত, দিল্লি আদালত এই দাঙ্গার পরিপ্রেক্ষিতে একটা রায় দিয়েছিল। সেই রায়ে আদালত বলেছিল পুলিশ এখানে যে তদন্ত করেছে এটা একটা নির্বোধের মতো তদন্ত হয়েছে, বোগাস তদন্ত হয়েছে, কোনো তদন্তই ঠিক রকম হয়নি। আসলে কি জানেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে এরা। অথচ এই দাঙ্গার সময় যারা মূল অপরাধী ছিল, ভারতীয় জনতা পার্টির দিল্লির নেতৃত্ব প্রবেশ বর্মা, অনুরাগ ঠাকুর, এরাই ওই সময় যে জাতি বিদ্বেষ ছড়িয়েছিল, দাঙ্গা তো তারাই ছড়িয়েছিল, কিন্তু তাদের গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি। অথচ এদেরকেই করা হলো, যারা নিরপরাধ ছিল। তারা তো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিল। বিশেষজ্ঞরা বলছেন এদেরকে গ্রেপ্তারের পিছনে যে মূল কারণ ছিল এনআরসি এর বিরুদ্ধে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে সরকার রুখতে পারেনি, আর রুখতে না পারার কারণে এদেরকে গ্রেপ্তার করেছিল। ভীম কোরেগাঁও যা আমরা দেখেছি, আর অন্যান্য রাজনৈতিক কারাবন্দীদের ক্ষেত্রে আমরা ওই দেখেছি, দীর্ঘ বছরের পর বছর ওইভাবে তাদেরকে রাখা হয়েছিল। এদের ক্ষেত্রেও তাই হয়েছে। এভাবে যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার ব্যবস্থার উপর সরকার যদি বাইরে থেকে ইন্টারফেয়ার করে, তাহলে বিচারের কি অবস্থা দাঁড়ায়? বিচারের বাণী তখন নীরবে নিবৃতে কাঁদা ছাড়ার ওর কোনো গতি থাকে না। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগারত্না একটি কেন্দ্রীয় আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। তিনি এক্ষেত্রে অত্যন্ত কিছু ভাইটাল কথা বলেছেন, যা বিচারকদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। তিনি বলছেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের অনুশাসন সব থেকে বড় জিনিস। এই আইনের অনুশাসন যদি না থাকে, তাহলে সে গণতান্ত্রিক ব্যবস্থার কোনো ভ্যালু থাকে না। তিনি বলেছেন গণতন্ত্র টিকে থাকার মূল চাবিকাঠি হলো আইনের অনুশাসন। অনুশাসনকে বাঁচিয়ে রাখতে হলে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা, বিচারকদের নিরপেক্ষ ভাবনা অবশ্যই থাকতে হবে।
আদালতের কর্তব্যই হচ্ছে এটা যে তারা নিরপেক্ষভাবে বিচার করবে। তিনি বলেন যে অনেক সময় প্রভাবশালীরা এসে এই বিচার ব্যবস্থার মধ্যে ঢুকে যায়, তারা রায়কে প্রভাবিত করে। ওমর খালিদ সহ বাকি 8 জনের যে এই যে দীর্ঘ বিচার প্রক্রিয়া না চালিয়ে জামিন দেওয়া হলো না, দীর্ঘ 5 বছর ধরে এইভাবেই চলছে নাটক, এখানেও কি প্রভাবশালীর হাত রয়েছে? এটাই আজ আমাদেরকে ভাবতে হবে। ভারতের নাগরিক হিসাবে, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের আমরা নাগরিক হিসাবে এটা আমাদের অত্যন্ত দায়িত্ব, কর্তব্যের মধ্যে এটা পড়ে, তাই নয় কি? সম্মানিত বন্ধুগণ, আজ এই পর্যন্ত। আগামী দিনে বিচারের আরো প্রক্রিয়া চলবে, তারা হয়তো সুপ্রিম কোর্টে যাবে, কি হয় সেটা একটা দেখার বিষয় হয়ে থাকবে। ধন্যবাদ। আপনাদের এই ভিডিও কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কোথা থেকে কমেন্ট করছেন তাও জানাবেন। আপনারা আমার এই ভিডিওকে শেয়ার করবেন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।